সবাইকে আমার স্কুল অ্যান্ড কলেজের অনলাইন ক্লাস থেকে আমার নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীদের স্বাগত জানাচ্ছি। আশা করছি প্রত্যেকেই ভালো আছেন এবং নবম দশম শ্রেণীর ভূগোল পরিবেশ বিষয়ের শিক্ষার দেখা যাচ্ছে যে আমরা এর আগে এখন পর্যন্ত চতুর্থ অধ্যায়ে রয়েছে এবং আমরা একবার বই শেষও করে ফেলেছি। তো আবার শুরু করেছিলাম প্রথম থেকে, এখন আমরা চতুর্থ অধ্যায়ে আছি। চতুর্থ অধ্যায়টি হচ্ছে পৃথিবীর আভ্যন্তরীণ ও বাহ্যিক গঠন। তো ঠিক আছে, পৃথিবীর আভ্যন্তরীণ ও বাহ্যিক গঠনের ক্ষেত্রে আমরা প্রথমে অনেকখানি করে ফেলেছি চ্যাপ্টারের, আজকে ইনশাআল্লাহ শেষ করে নেব। তো আশা করছি প্রত্যেকেই খাতা কলম নিয়ে বসেছিল, আর আগেই বলেছি আবারও বলছি, অবশ্যই গুগল ক্লাসে তোমাদেরকে পেন্সিল, স্কেল এবং কলম নিয়ে বসতে হবে, খাতা তো অবশ্যই লাগবে। তোমরা ছবিটা আঁকবে এবং হয়তো আমি ছবি অনেক সময় অনেকেই আঁকতে পারি, মনে জায়গায় লিখে রেখেছি। আশা করব তোমরা প্রত্যেকেই যখন আমি পড়াচ্ছি বা বলবো পাশাপাশি ছবিগুলি খেয়াল করবে এবং ছবিগুলি দেখতে তোমাদের চিত্রটা মনে থাকবে। আর বিশেষ করে উদাহরণ যেগুলি, সেই উদাহরণটি কিন্তু বই থেকে মুখস্থ করতে হবে, যেটাই পড়বে সেটার উদাহরণ মুখস্থ করতে হবে। তো শুরু করছি বিসমিল্লাহির রহমানির রহিম। রোটারি স্কুল অ্যান্ড কলেজের অনলাইন ক্লাস থেকে নবম দশম শ্রেণীর ভূগোল পরিবেশ ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি। আমি প্রফেসর ইসলামকে শুরু করছি। ধন্যবাদ সবাইকে। আচ্ছা, আজকে আমরা পড়বো অধ্যায় 4, পৃথিবীর আভ্যন্তরীণ ও বাহ্যিক গঠন। আমরা শেষ করব। দেখো, নদীর সঞ্চয়জাত আমরা গতদিন পড়েছিলাম নদীর ক্ষয়জাত ভূমি। আজকে আমরা পড়বো সঞ্চয়জাত ভূমি। সঞ্চয় এবং ক্ষয় দুটোর ক্ষেত্রে যে নিয়ামকগুলি কাজ করে সেই নিয়ামকগুলি হলো বায়ু প্রবাহ, বৃষ্টিপাত, হিমবাহ, এই ব্যাপারগুলি কাজ করে। তাহলে আমরা দেখব যে এই সঞ্চয়জাতের ক্ষেত্রেও সেম বা নদীর গতিপথ, এই সমস্ত কিছুই সঞ্চয়জাত ভূমিরূপের ক্ষেত্রেও কাজ করবে। ফলন কম, কোণ ও ফলন বাঁকা। নদী যখন তার সঞ্চয়জাত কর্মকাণ্ড বাঁকা শুরু করে, আমরা গত ক্লাসে জেনেছি নদী তার মধ্যম গতিতে সঞ্চয়জাত ভূমিরূপ গঠনে সহায়তা করে। এই সঞ্চয়জাত ভূমিরূপ গঠনের ক্ষেত্রে দেখো ফলন কোণ ও ফলন বাঁকা। ফলন কোণ ও ফলন বাঁকা সৃষ্টি করে কিভাবে? যখন সঞ্চয়জাত ভূমিরূপের সৃষ্টি করতে থাকে তখন এর মধ্যে বায়ু ধূলিকণা এসে যখন একসাথে জমাট বাঁধে বা আস্তে আস্তে সঞ্চিত হতে থাকে নদী মোহনায়, তখন সেখানে কোণাকৃতি বা পাখার মতো একটা আকৃতি সৃষ্টি হয়। সেই জন্য তাকে বলা হচ্ছে ফলন কোণ ও ফলন পাখা। তারপর পাদদেশীয় ফলন সমভূমি। সাধারণত দেখা যায় যখন নদী মোহনা অর্থাৎ মোহনা থেকে নদী সমুদ্রের দিকে যাচ্ছে, তখন সেই জায়গায় দেখা যায় সবচেয়ে বেশি সমভূমিতে ফলন জমা হচ্ছে এবং উপরের যে নদীর প্রাথমিক গতি থেকে যে ধুলোবালি এবং পলি মিশ্রিত হয়ে আসছে তা মধ্যম গতিতে এসে জমা হয়। এই যে জমা হয়ে পলি মিশ্রিত হয়ে বা পলি জমা হয়েছে পাদদেশীয় সমভূমিতে যে আকৃতি গঠিত হচ্ছে তাকে ফলন সমভূমি বলা হয়ে থাকে। এরপরে চলে যায় আমরা প্লাবন সমভূমিতে। দেখা যায় যে নদীর দুই পাশে, সাধারণত নদী যখন একটি গতিপথে চলতে থাকে, নদীর দুই পাশে অনেক সময় পলি জমা হয়ে নদীর দুই পাশের এলাকাটা প্লাবন সমভূমিতে পরিণত হয়। এবং যখন বন্যা হয়ে থাকে তখন এই অনেক সময় নদীর গতিপথ পরিবর্তিত হয়ে যায় এবং নদীর গতিপথেও জমা হতে দেখা যায় পলি। এবং এই পলি জমা হয়ে যে সমভূমির সৃষ্টি করে তাকে প্লাবন সমভূমি বলা হয়ে থাকে। সাধারণত বাংলাদেশ নদীমাতৃক দেশ, এজন্য বাংলাদেশে বেশি শুধুমাত্র চত্বরভূমি এবং প্লাস্টোসিফারের চত্বরভূমি এবং পাহাড়ি যে এলাকা রয়েছে সেই এলাকা বাদ দিলে বাংলাদেশের বেশিরভাগ অংশই নদীর প্লাবন সমভূমি দেখা যায়। বদ্বীপ সাধারণত দেখা যায় যখন নদী সমুদ্রের সাথে মিলিত হবে, এই নদীর যে শেষ অংশটুকু থাকে সেই অংশটুকু নদীর গতি স্থিমিত হয়ে যায় এবং নদীর গতিপথে পলি বা পলল জমা হতে থাকে।
সেই স্থানে পলি বা পলল জমা হয়ে বদ্বীপ আকৃতির গঠন করে, সমভূমি গঠন করে এবং বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে সেই স্থানগুলিতে নদীর গতিপথ স্তীমিত বা বন্ধ হয়ে গেছে পলি জমার কারণে, এবং এই পলি জমে বদ্বীপের সৃষ্টি হয়ে থাকে এবং বাংলাদেশকে একটি বিশাল আকৃতির বদ্বীপ বলা হয়ে থাকে। আশা করছি তোমরা সকলেই এই নদীর সঞ্চয়জাত ভূমিরূপ সম্পর্কে বুঝেছ। এই নদীর সঞ্চয়জাত ভূমিরূপ ফলন ও ফলন পাঠার চিত্রটা বই থেকে দেখে নেবে। পাদদেশীয় ফলন সমভূমি, এটা প্লাবন সমভূমি, যে নদীর দুই পাশে প্লাবিত হয়ে প্লাবন সমভূমি গঠিত হয়েছে, এবং বদ্বীপ দেখো এই যে বাংলাদেশে, এটা আমরা জানি বাংলাদেশের মানচিত্র যদি আমরা দেখি যশোর খুলনা এই এলাকাটা, এই মানচিত্রটা এই যে বদ্বীপ অংশটা দেখানোর জন্য আমি ব্যবহার করেছি। ওকে, তাহলে এই পর্যন্ত নদীর সঞ্চয়জাত ভূমিরূপ এবং পর্বতের প্রকারভেদ সম্পর্কে আজকে আমরা জানব। পর্বত দেখো, পর্বতের প্রকারভেদের মধ্যে আমরা দেখছি, আমরা পর্বত বলতে বুঝি পর্বতমালা, অনেকগুলো পর্বত একত্রে থাকে, এবং পর্বত হচ্ছে সর্বোচ্চ ভূমি হতে সর্বোচ্চ উচ্চতার যে অবস্থান তাকে সাধারণত পর্বত বলা হয়ে থাকে, এবং পর্বতের যে পিক বা উপরের অংশ তা কিন্তু মালভূমির মতো ফ্ল্যাট বা সমতল নয়, বরং পিকটা উচ্চ প্রকৃতির হয়ে থাকে এবং অনেকটা খাড়া হয়ে থাকে পর্বতের পিক। এবং পর্বতের প্রকারভেদে দেখো, ভঙ্গির পর্বত, আগ্নেয় পর্বত, চুটিস্ফুট পর্বত এবং ল্যাটেরাইট পর্বত, এই 4 ধরনের পর্বত দেখা যায়। ভঙ্গির পর্বত কি দেখো, সাধারণত দেখা যায় যে আমাদের কোনো এলাকায় যদি ভূমির ক্ষয়জাত ভূমিরূপের সৃষ্টি হয়ে থাকে, তার উপরের একটা অংশ দেখা যাচ্ছে যে মাটির তলায় বা মাটিতে দেবে যায়, সেই অংশটুকু তো আছেই, পাশাপাশি কোনো অংশে যদি ভূমিকম্প বা প্লেট টেকটনিক থিওরির আমরা জানি প্লেটগুলো নড়াচড়ার কারণে যদি উপরের দিকে কোনো অংশ উত্থিত হয় বা নিচে প্রেশারের কারণে যদি উপরের দিকে উত্থিত হয়, তাহলে ভূমিটার অবস্থান হয় এরকম। দেখো, কোথাও উঁচু কোথাও নিচু, তোমরা যখন করবে তখন বইয়ে দেখতে পারবে। দেখো, কোথাও উঁচু কোথাও নিচু, যখন এই অংশটা দেবে যাচ্ছে তখন এই অংশে একটা নিচু চুটির সৃষ্টি হচ্ছে, এবং এই যে উপরের অংশটা পিক উঁচু হয়ে যাচ্ছে, এখানে কোথাও উঁচু কোথাও নিচু হয়ে ভূমির সম্পূর্ণ যে অবস্থান চেঞ্জ হয়, তখন যে পর্বতে এই যে পর্বতগুলোর সৃষ্টি হলো তাকে বলা হয়ে থাকে ভঙ্গির পর্বত। এবং দেখা যায় ভঙ্গির পর্বত অনেকটি শ্রেণীবদ্ধ পর্বত, অনেকগুলি পর্বত একত্রিত হয়ে এই ভঙ্গির পর্বতের সৃষ্টি হয়েছে। তোমরা যদি একটি বই দেখো তাহলে ভঙ্গির পর্বতের দেখো, কোমল পাললিক শিলায় ভাঁজ করে যে পর্বত গঠিত হয়েছে তাকে ভঙ্গির পর্বত বলে। এশিয়ার হিমালয়, ইউরোপের আল্পস, উত্তর আমেরিকার রকি, দক্ষিণ আমেরিকার আন্দিজ পর্বত ভঙ্গির পর্বতের উদাহরণ। তাহলে উত্তর আমেরিকার রকি, ইউরোপের আল্পস, উত্তর আমেরিকার রকি, দক্ষিণ আমেরিকার আন্দিজ পর্বত সবগুলো হচ্ছে এই ভঙ্গির পর্বতের উদাহরণ। অনেক ক্ষেত্রে দেখা যায় আবার এই যে অবনমিত বা নিচু স্থানগুলো রয়েছে সেগুলোতে আবার পলি এসে জমা হয়। পরবর্তী পর্যায়ে ভূমিকম্প এবং ভূমিকম্প, পার্শ্ববর্তী সুদৃঢ় ভূমিকম্পের পূর্ব পার্শ্বচাপের কারণে ঊর্ধ্বভাজ ও নিম্নভাজের একটু আগে বলেছিলাম যে ঊর্ধ্বভাজ আর নিম্নভাজ কিভাবে সৃষ্টি হচ্ছে। তোমরা তাহলে এখন ভঙ্গির পর্বতটা কি, কোমল শিলাগুলো ভাঁজ হয়েছে পর্বতের সৃষ্টি করে তাকে ভঙ্গির পর্বত বলে। আর উত্তর আমেরিকার রকি এবং দক্ষিণ আমেরিকার আন্দিজ পর্বত ভঙ্গির পর্বতের উদাহরণ। আমি আশা করব প্রত্যেকেই ছবিটা আঁকবে এবং উদাহরণগুলি শিখে নেবে। তারপরে চলে যাই আমরা আগ্নেয় পর্বতে। আমরা গতদিন আগ্নেয়গিরি সম্পর্কে খুব ভালোভাবে পড়েছি গত ক্লাসে। আগ্নেয়গিরির যখন অগ্নুৎপাত হয় আমরা জানি যে লাভা বা ম্যাগমা ভিতরে উত্তপ্ত গলিত অবস্থায় থাকে। যখন ভিতরে কোনো প্রেসারের সৃষ্টি হয় তখন এই লাভা ম্যাগমা উপরে উত্থিত হয় এবং লাভা জ্বালামুখ দিয়ে বের হয়ে আসে। এই লাভা যে জ্বালামুখ দিয়ে বের হয়ে আসলো, বের হয়ে এসে আশেপাশে যে পর্বতের সৃষ্টি করে তাকে আগ্নেয় পর্বত বলা হয়ে থাকে। এর উদাহরণ হিসেবে আমরা বলবো ইতালির ভিসুভিয়াস, কেনিয়ার কিলিমাঞ্জারো, জাপানের ফুজিয়ামা এবং ফিলিপাইনের পিনাটুবো পর্বত ইত্যাদি। তাহলে আমরা বুঝলাম আগ্নেয়গিরির অগ্নুৎপাতের কারণে উদ্গীরিত পদার্থ সঞ্চিত ও জমাট বেঁধে আগ্নেয় পর্বত সৃষ্টি করছে।
এই যে উৎপীড়িত পদার্থ জমে আগ্নেয় পর্বত সৃষ্টি হচ্ছে, তার উদাহরণ হিসেবে কয়টা পর্বতের কথা বলেছে দেখো। ইতালির ভেসুভিয়াস খুব নাম করা একটি আগ্নেয় পর্বত, ইতালির ভেসুভিয়াস, কেনিয়ার কিলিমাঞ্জারো, জাপানের ফুজিয়ামাও খুব নাম করা কারণ এটা সক্রিয় আগ্নেয়গিরি, এবং ফিলিপাইনের পিনাটুবা পর্বত। তোমরা অবশ্যই আগ্নেয় পর্বত বলতে কি বুঝো বা কোনটাকে আগ্নেয় পর্বত বলে ছবি আঁকবে পাশে একটা, এবং এটা কয়েকটা উদাহরণ দিবে। যে কোনো পর্বত সম্পর্কে তোমাদেরকে যদি বলতে বলে তাহলে কি করবে বলো আবার। আচ্ছা, আবার বলে দিচ্ছি কি করবে। আগ্নেয় পর্বতের প্রথমে আগ্নেয় পর্বতটা কি বা কাকে বলে, কোন পর্বতকে আমি আগ্নেয় পর্বত বলবো সেটা লিখতে হবে। তারপরে ছবিটা আঁকবে পাশে, ছবিটা চিহ্নিত করবে অর্থাৎ ছবিটার নাম লিখবে এটা কি পর্বত, এবং দেন শেষে তোমরা এই পর্বতের অনেক সময় বৈশিষ্ট্য চাইতে পারে। এই যে তোমরা সংজ্ঞাটা পড়েছো আগ্নেয় পর্বত, সেটা থেকে 2-3টা বৈশিষ্ট্য বানিয়ে লিখে দিবে, এবং আগ্নেয় পর্বতের উদাহরণগুলি বৈশিষ্ট্যতে দিতে পারো। ইতালির ভেসুভিয়াস, কেনিয়ার কিলিমাঞ্জারো, জাপানের ফুজিয়ামা। ওকে, তারপরে হচ্ছে চ্যুতি স্তূপ পর্বত। দেখো, ভূ আলোড়ন বা প্লেট টেকটনিক থিওরি আমরা পড়েছি না, এই প্লেটের নড়াচড়ার কারণে ভূ আলোড়নের সৃষ্টি হয়। এই ভূ আলোড়নের সময় ভূপৃষ্ঠের শিলাস্তর প্রসারণ এবং সংকোচনের সৃষ্টি হয়। এই প্রসারণ এবং সংকোচনের ফলে ভূমিতে ফাটলের সৃষ্টি হয় বা ক্র্যাকের সৃষ্টি হয়। কালক্রমে এই ফাটল বারবার ভূতক্রমে বিচ্যুত স্থানচ্যুত হয়, একে চ্যুতি বলে। তাহলে আমরা কি বুঝলাম, ভূ আলোড়নের ফলে বারবার কি হয়, শিলাস্তরের সংকোচন এবং প্রসারণ হয়। শিলাস্তর একটা কঠিন বস্তু, এই যে একটা ধরলাম শিলাস্তর একটা কঠিন বস্তু, বারবার যখন সংকোচন এবং প্রসারণ হচ্ছে তখন শিলাস্তরে কি হয়, এরকম ফাটলের সৃষ্টি হয়। এই যে ফাটলের সৃষ্টি হলো, এই ফাটলগুলোকে আমরা বলা হয়ে থাকে আমাদের ভূগোলের ভাষায় চ্যুতি। দেখো, চ্যুতি স্তূপ পর্বত তোমাদের একটা চিত্র আছে, এবং ভূতক্রমে স্থানচ্যুত হয়, মানে এক স্থান থেকে অন্য স্থানে ফাটলের মাধ্যমে স্থানান্তরিত হচ্ছে। ভূতকের স্থানচ্যুতি কোথাও উপরের দিকে হয়, আবার কোথাও নিচের দিকে হয়। চ্যুতির ফলে উঁচু হওয়া অংশকেই বলা হয় স্তূপ পর্বত। তাহলে স্তূপ পর্বত কাকে বলে বুঝতে পেরেছো। চ্যুতি বা ফাটলের ফলে কোথাও উঁচু হয়ে যাচ্ছে এবং কোথাও নিচু হয়ে যাচ্ছে। এই যে কোথাও উঁচু হয়ে যাচ্ছে, এই উঁচু অংশটুকুকে বলা হয় চ্যুতি পর্বত, চ্যুতি পর্বত বা স্তূপ পর্বত। এবং ভারতের বিন্ধ্যা, সাতপুরা পর্বত, জার্মানির ব্ল্যাক ফরেস্ট, পাকিস্তানের লবণ পর্বত চ্যুতি স্তূপ পর্বতের উদাহরণ। তাহলে চ্যুতির ফলে উঁচু অংশ, যে অংশটার সৃষ্টি হয়েছে, উঁচু যে অংশটা পর্বত হচ্ছে, সেই স্থানটিকে বলা হচ্ছে স্তূপ পর্বত। এবং চ্যুতির ফলে যেহেতু সৃষ্টি হয়েছে, এজন্য এর নাম হয়েছে চ্যুতি স্তূপ পর্বত। এই চ্যুতি স্তূপ পর্বতের উদাহরণ হিসেবে আমরা জার্মানির ব্ল্যাক ফরেস্ট, পাকিস্তানের লবণ পর্বত, এই ভারতের বিন্ধ্যা ও সাতপুরা পর্বত, এই সবগুলোর উদাহরণ আমরা বলতে পারি। এরপরে দেখো ল্যাকোলিথ পর্বত। ল্যাকোলিথ নামটা শুনে আমরা বুঝে গেছি যে পৃথিবীর অভ্যন্তরে যে উত্তপ্ত গলিত পদার্থ রয়েছে, সেই পদার্থটা যখন বাইরে বের হয়ে আসে, ভূপৃষ্ঠের উপরে না আসে, যখন ভূত্বকের নিচে এক স্থানে জমাট বাঁধে, ঊর্ধ্বমুখী চাপের কারণে স্ফীত হয়ে ভূত্বকের অংশ বিশেষ গম্বুজ আকৃতি ধারণ করে। এই যে ভূত্বকের নিচেই আছে, কিন্তু সেটা কি হলো, ভূত্বকের নিচে বের হয়ে আসতে পারছে না। বের হয়ে না আসতে পেরে একটা ভিতরে গম্বুজ আকৃতির ম্যাগমার স্তর জমা হয়। ঊর্ধ্বমুখী ভূত্বকের অংশবিশেষ গম্বুজ আকার ধারণ করে। এভাবে সৃষ্ট ভূত্বকের নিচে এভাবে সৃষ্ট যে পর্বত তাকে ল্যাকোলিথ পর্বত বলে। তাহলে ম্যাগমা বা লাভা যখন প্রচন্ড উত্তপ্ত গলিত অবস্থায় থাকে, অনেক সময় হয়তো এটা বের হতে পারছে না, ভূপৃষ্ঠের নিচে কম্প্রেসড হয়ে বা চাপা পড়ে যখন সেটা জমাটবদ্ধ অবস্থায় ভূত্বকের নিচেই চাপা পড়ে যাচ্ছে, এবং এই জমাটবদ্ধ অবস্থাটি যখন গম্বুজ আকৃতির সৃষ্টি হয়, তখন তাকে বলা হচ্ছে ল্যাকোলিথ পর্বত। ল্যাকোলিথ পর্বতের কোনো শৃঙ্গ থাকে না, যেহেতু এটা পর্বতের নিচে, মাটির নিচে চাপা বা কম্প্রেস হওয়া, তাই কোনো শৃঙ্গ থাকে না। আমেরিকা যুক্তরাষ্ট্রের হেনরি পর্বত এর উদাহরণ। আমেরিকা যুক্তরাষ্ট্রের যে হেনরি পর্বত রয়েছে তা
ল্যাকোলিথ পর্বতের উদাহরণ। আশা করছি বাচ্চারা সবাই বুঝেছো। নদীর সঞ্চয়জাত ভূমিরূপ 4টি করে নিবে। পর্বতের প্রকারভেদ, রঙিন পর্বত, আগ্নেয় পর্বত, চ্যুতিস্তূপ পর্বত এবং ল্যাকোলিথ পর্বত বলতে তোমরা কি বুঝো এটা দেখে নিবে। ঠিক আছে, আমরা এখন করব মালভূমি। আজকে অধ্যায়টা ইনশাআল্লাহ শেষ করে দিতে পারবো, দেখি সমস্যা হবে না। দেখি এরপর আগে চলে যাচ্ছি মালভূমিতে। তাহলে দেখা যাক মালভূমি, পর্বত মধ্যবর্তী মালভূমি। এই মালভূমি সাধারণত পর্বত বেষ্টিত থাকে। অনেক সময় ক্ষয়জাত ভূমিরূপের ক্ষয়জাত বিভিন্ন নিয়ামকের কারণে অনেকগুলি পর্বতের মাঝামাঝিতে দেখা যায় কোনো একটা স্থানে মাটি বা শিলাখণ্ড স্থানান্তরিত হয়ে ফ্ল্যাট বা সমতল ভূমির মতো একটি স্থানের সৃষ্টি হয়েছে, যা যা ভূপৃষ্ঠ থেকে উচ্চতায় অবস্থিত। এজন্য তখন তাকে বলা হয়ে থাকে পর্বত মধ্যবর্তী মালভূমি। এবং এই পর্বত মধ্যবর্তী মালভূমি কিন্তু চারপাশে পর্বত দ্বারা বেষ্টিত থাকে, এটা খেয়াল রাখতে হবে। পর্বত বেষ্টিত মালভূমি হচ্ছে, উদাহরণগুলি আমরা দেখি, আমেরিকার বলিভিয়া, মধ্য আমেরিকার মেক্সিকো, এশিয়ার মঙ্গোলিয়া ও তারিম এ ধরনের পর্বত মধ্যবর্তী মালভূমির উদাহরণ। এরপর আমরা দেখব পাদদেশীয় মালভূমি। সাধারণত পর্বতগুলি পাদদেশে অর্থাৎ পর্বতগুলির নিচের অংশে যখন কোনো পর্বতের উপরের অংশ ক্ষয়প্রাপ্ত হয়ে সমভূমি বা মধ্যবর্তী সমতল ভূমির আকৃতি দেখা যায়, তখন তাকে পাদদেশীয় মালভূমি বলে। পাদদেশীয় মালভূমির উদাহরণ হিসেবে বলতে পারো উত্তর আমেরিকার কলোরাডো এবং দক্ষিণ আমেরিকার পাতাগোনিয়া পাদদেশীয় মালভূমির উদাহরণ। এই দুটাই খুবই ইম্পর্টেন্ট মালভূমি, মানে নাম করা আর কি, আমরা সবাই ওয়েল নোন বা পৃথিবীর সবাই জানি। মহাদেশীয় মালভূমি সাগর বা নিম্ন ভূমি পরিবেষ্টিত বিস্তীর্ণ উচ্চভূমিকে মহাদেশীয় মালভূমি বলা হয়ে থাকে। এই মহাদেশীয় মালভূমির কোনো অন্য পর্বতের সাথে কি মহাদেশীয় মালভূমি আলাদা সৃষ্টি হয়ে থাকে, অন্য কোনো পর্বতের বা শৃঙ্গের সাথে এর কোনো মিল থাকে না। স্পেন, অস্ট্রেলিয়া, সৌদি আরব, গ্রিনল্যান্ড, অ্যান্টার্কটিকা এবং ভারতীয় উপদ্বীপে এই ধরনের মহাদেশীয় মালভূমি দেখা যায়। তাহলে আমরা বুঝলাম পর্বত মধ্যবর্তী মালভূমি অনেকগুলো পর্বতশৃঙ্গ বা পর্বতের মাঝে যে মালভূমি তৈরি হয় বা সৃষ্টি হয়ে থাকে পর্বত মধ্যবর্তী মালভূমি বলে। পাদদেশীয় মালভূমি, পর্বতের পাদদেশে যে মালভূমি সৃষ্টি হয় তাকে পাদদেশীয় মালভূমি বলে। মহাদেশীয় মালভূমি হচ্ছে সাগর বা নিম্নভূমি পরিবেষ্টিত বিস্তীর্ণ মহাদেশীয় যে মালভূমি গঠিত হয় তাকে মহাদেশীয় মালভূমি বলে। এবং এটা তোমরা চিত্রসহ উদাহরণগুলি বই থেকে করে নিবে এবং মুখস্থ করার চেষ্টা করবে উদাহরণগুলি। তারপরে আমরা যাব সমভূমি। আমরা তো সমভূমি বলতে বুঝি যে সমুদ্র সমতল থেকে 6 থেকে 7 ফিট উচ্চতায় যে ভূমি রয়েছে তাকেই সমভূমি বলা হয়ে থাকে। এখন সমভূমি আবার দুই ধরনের, একটা হচ্ছে ক্ষয়জাত সমভূমি আর একটা হচ্ছে সঞ্চয়জাত সমভূমি। সাধারণত যে সমস্ত এলাকায় উচ্চ ভূমি রয়েছে, বৃষ্টিপাত, হিমবাহ, তারপরে ভূকম্পন, ভূ আলোড়ন, বায়ুর কার্য ইত্যাদির কারণে অনেক সময় দেখা যাচ্ছে কি যে একটা উঁচু জায়গা রয়েছে, সেই জায়গাটার ট্রান্সপোর্টেশন বা অবক্ষয় হচ্ছে, প্রথমে ইরোশন হচ্ছে এবং ট্রান্সপোর্টেশনের মাধ্যমে সেই এলাকার ভূমির যে উপরের টপ সয়েল বা অংশটুকু অন্য স্থানে স্থানান্তরিত হচ্ছে ট্রান্সপোর্টেশনের মাধ্যমে। তাহলে আমরা দেখব কি যে অংশটুকু রয়ে গেল বা ক্ষয়িত বা ক্ষয়জাত যে ভূমিরূপটা রয়ে গেল, সেই ক্ষয়জাত ভূমিরূপটা কি অবস্থায় রয়েছে দেখো, তাহলে একটা সমভূমির আকৃতি ধারণ করেছে, অর্থাৎ ভূপৃষ্ঠ থেকে 6 থেকে 7 মিটার উচ্চতায় একটা সমভূমির আকৃতি সে ধারণ করেছে, তখন তাকে বলবো আমরা ক্ষয়জাত ভূমিরূপ। আবার আমাদের মতো যে সমস্ত অঞ্চলে পাহাড় পর্বতের অবস্থান খুব একটা বেশি নেই, বেশিরভাগ অংশে নদীবাহিত পলি দ্বারা গঠিত হয়েছে, সঞ্চিত হয়ে, সে ধরনের ভূমিরূপকে বলা হয়ে থাকে সঞ্চয়জাত সমভূমি। এই জন্য আমাদের যেহেতু চারিদিকে বিশাল বিশাল এবং আমরা যেহেতু নদীমাতৃক দেশ এবং নদী দিয়ে আমাদের দেশ গঠিত, সেজন্য দেখা যায় যে নদীতে পলল জমা হয়ে নদীর চারপাশের অংশটুকুতে প্লাবন সমভূমি গঠিত হয়েছে এবং এটা হচ্ছে এক ধরনের সঞ্চয়জাত সমভূমি। তাহলে আমরা সব অবশ্যই বুঝতে পেরেছি আজকের যে পড়াটা।
আশা করছি শিক্ষার্থীরা তোমরা মনোযোগ দিয়ে শুনেছো এবং পাশাপাশি আজকের ক্লাসের পাশাপাশি যদি নিজেরা একটু বই পড়ে নাও, আশা করবো যে আর কোনো সমস্যা থাকবে না, সবাই খুব ইজিলি বুঝতে পারবে। তাহলে দেখো, আমরা আজকে পৃথিবীর আভ্যন্তরীণ ও বাহ্যিক গঠনের মধ্যে বাহ্যিক গঠন, আভ্যন্তরীণ গঠনের মধ্যে নদীর সঞ্চয়জাত ভূমিরূপটা পড়বে, ক্ষয়জাত সঞ্চয়জাত ভূমিরূপ পড়বে এবং বাহ্যিক গঠন শুরু করেছি। এবং বাহ্যিক গঠনের প্রথমে আছে পর্বত, এবং পর্বত কি আমরা জানলাম। পর্বতের প্রকারভেদ, 4টি ভাগ রয়েছে: গম্ভীর পর্বত, আগ্নেয় পর্বত, চ্যুতিস্তূপ এবং ল্যাটেরাইট পর্বত। এবং প্রত্যেকটাই আমার মনে হচ্ছে তোমরা বুঝেছো। এরপরে চলে গেলাম মালভূমিতে। মালভূমি বলতে কি বুঝো এটা আমরা বুঝেছি। তারপর পর্বত মধ্যবর্তী মালভূমি, পাদদেশীয় মালভূমি, মহাদেশীয় মালভূমি, এই 3টা মালভূমি সম্পর্কে আমরা স্পষ্ট করে জেনেছি। এরপরে চলে যাব সমভূমিতে। সমভূমি কি এটা আমরা জানি, যেহেতু আমাদের দেশটা সম্পূর্ণটাই একটা বেশিরভাগ অংশই 70% মতো অংশই সমভূমি। সো আমরা সমভূমিটা কি জানি এবং পাশাপাশি ক্ষয়জাত সমভূমি কোনটা এবং সঞ্চয়জাত সমভূমি কোনটা সে সম্পর্কেও আজকে আমরা স্পষ্ট করে জানলাম। আশা করছি বুঝতে কারো কোনো সমস্যা হবে না। তোমরা পাশাপাশি অবশ্যই বই পড়ে উদাহরণগুলি দেখে নেবে। আজ এ পর্যন্তই। ধন্যবাদ সকলকে। আগামী ক্লাসে অংশগ্রহণ করার জন্য প্রত্যেককে জানাচ্ছি শুভকামনা এবং আশা করছি সবাই সুস্থ থাকবে এবং করোনাকালীন স্বাস্থ্যবিধি সঙ্গে রয়েছে। ধন্যবাদ সকলকে।